তটিনী রূপান্তরের গলা জড়িয়ে ধরল। কিছু বলার আগেই সামনে এসে দাঁড়ালো একটি বাইক। সানগ্লাস খুলে রুদ্র গম্ভীর স্বরে বলল, রাস্তায় দাঁড়িয়ে এত জড়াজড়ি কিসের তোদের? মাই চিনস? তটিনী লাফিয়ে সরে গেল। রূপান্তর দাঁত বের করে হেসে বলল, আরে দুলাভাই, আপনি জান নাই? রুদ্র হেসে বলল, গিয়েছিলাম তো শালিকা, কিন্তু তোমার বান্ধবীর টানে মাঝপথ থেকে ফিরে আসলাম। কেন? রুদ্র ভ্রু চুলকিয়ে তটিনীর দিকে তাকালো। তটিনী মুখ ভার করে বলল, ফিরে আসলেন কেন? বাইকের পেছনে বসে পড়। রূপান্তর আতকে উঠে বলল, এইসব কি দুলাভাই? আপনি আমার সাথে রীতিমতো অন্যায় করছেন। আমি কি আমার বান্ধবীকে নিয়ে একটু ঘুরতে পারবো না? রুদ্রের পেছন থেকে নেমে পড়ল রুদ্রের এক বন্ধু। রূপান্তর রুদ্রের দিকে তাকালো। রুদ্র তটিনীর দিকেই তাকিয়ে আছে। তটিনী ঠোঁট উল্টে রুদ্রের বাইকে চেপে বসতেই রূপান্তর চিল্লিয়ে বলল, ওরে খবিস মহিলা, এই ছিল তোর মনে? আমার এই সিঙ্গেল রেখা তুই প্রেম করবি? তটিনী বাইক থেকে নেমে পড়তে যাচ্ছিল। রুদ্র তড়িৎ গতিতে ধরে ফেলল। রুদ্রের বন্ধুটি রীতিমতো জোর করে টেনে নিয়ে গেল রূপান্তরকে। তটিনী কাঁদো কাঁদো মুখ করে বলল, এটা কি করলেন আপনি? এখন কি হবে? রুদ্র গম্ভীর স্বরে বলল, কি হবে? রূপান্তর মন খারাপ করলো তো? রুদ্র নিজের সানগ্লাস খুলে তটিনীর চোখে পরিয়ে দিল। বলল, তুই বরং ভাবনি, এখন তোর বান্ধবীর মন খারাপ চলে যাবে কিছুক্ষণ পর, চাপ নিস না। তটিনীর চশমার ফাঁক দিয়ে রুদ্রর পেছন থেকে দেখল। রুদ্র বাইকের আয়নায় চোখ রেখে বলল, এত দেখিস না, কানা হয়ে যাবি। তটিনী নিজের পুরনো ভাবে ফিরে এলো। সানগ্লাস ঠিকঠাক করে বসলো সে। রুদ্র লুকিং গ্লাসে সেটা দেখে বাঁকা হাসলো। বাইকে করে পুরো শহর চক্কর কেটে আড্ডা দিয়ে খেয়ে দিয়ে রুদ্র সন্ধ্যা নাগাদ তটিনীকে নিয়ে বাড়ি ফিরল। রূপান্তরের প্রথমে মন খারাপ হলেও পরে সে নিজেও এনজয় করেছে সবকিছু আজ রুদ্রের পক্ষ থেকেই ছিল। সাথে ছিল রুদ্রের বন্ধুরা। ফুরফুরে মন নিয়ে বাসায় ফিরল তটিনী। একটি খবর পেয়েই থমকে গেল সে। তখন সে মাত্রই সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। রোবানাহার তখনই রুদ্রকে জড়িয়ে ধরে বললেন। তটিনী সিঁড়ি দিয়ে না উঠে পেছনে ফিরে তাকালো। রুদ্রের সাথে চোখাচোখি হতেই রুদ্র হাসল। তটিনী ঠোঁট উল্টে নিজের রুমে চলে গেল। রুদ্র ফ্রেশ হয়ে তটিনীর ফোনে বার্তা পাঠালো। তখন ঠোঁট উল্টিয়ে চলে গেলি কেন? খুশি হসনি? তটিনী কি বলবে ভেবে পেল না, কিন্তু কিছু তো লিখতে হবে তাকে। সে টাইপ করলো, খুশি হব না কেন রুদ্র ভাই? আপনি আপনার নিজের সাথে বাবা মার ইচ্ছে পূরণ করতে যাচ্ছেন, খুশি হবারই কথা। রুদ্র মেসেজটি তড়িৎ গতিতে সিন করলো। লিখলো, চিন্তা করিস না, তোকে এমনি এমনি ছেড়ে যাব না। আমি চলে তো যাব, কিন্তু তোকেও একটা গণ্ডিতে আবদ্ধ করে যাব। তটিনী উপরে তাকানো ইমোজি দিয়ে বলল। মানে? রুদ্র হাসির ইমোজি দিয়ে বলল, সময় হলে বুঝতে পারবি, আপাতত ঘুম দে। কিন্তু তটিনী ঘুমাতে পারল না। তার মনে বারবার একই প্রশ্ন জাগতে লাগলো, রুদ্র কিসে আবদ্ধ করে যাবে তাকে? তটিনী যখন অনেক কষ্টে ঘুমিয়ে গেল, তার ঠিক 1 ঘন্টা পর রূপান্তর একের পর এক কল দিতে লাগলো। ঘুম ঘুম চোখে বাধ্য হয়ে তটিনী কল রিসিভ করলো। রাগে গড়গড় করে বলল, তোর সমস্যাটা কি? ঘুমাতে দিবি না? রূপান্তর দাঁত কেলিয়ে বলল, দোস্ত, আমি মনে হয় প্রেমে পড়ছি। তটিনী মুখ দিয়ে বের হয়ে এলো বিশ্রী এক গালি। কিন্তু তাতেও রূপান্তরের কিছু যায় এলো না। সে বলতে শুরু করলো, দোস্ত, মিনাজটা দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, বুঝলি? তটিনী দাঁত কিরমিরিয়ে বলল, দিন দিন তো ছোট হচ্ছে না। একটা ছেলের পরিপূর্ণ যুবক চেহারা পেতেই বয়স 25 হতে হয়। ধীরে ধীরে চেহারা গ্লো আসবে, স্বাভাবিক। তুই কি নাদান বাচ্চা? এত রাতে ফোন করে ডিস্টার্ব করছিস কেন? রূপান্তর মন খারাপ করে বলল, তোকে ছাড়া কাকে বলবো বল? কেই বা আছে আমার? মিনাজ ঈদের পাঞ্জাবি পরে ফটো দিয়েছে, দেখবি? তটিনীর মাথায় হাত। সে বলল, মজনু থেকে সোজা মিনহাজ।
ওরে বাটপার, ওরে চিটার, তুই ফোন রাখ, তোর জামাই রে, তুই দেখ। তটিনী ফোন কেটে দিল। মাথায় বালিশ চেপে ঘুমোতে চেষ্টা করলো সে। সারাদিনের ঘোরাঘুরিতে তার মাথা ব্যথা নামক বন্ধুটা আবারও ফিরে এসেছে। রূপান্তর দমে গেল না। সে পুনরায় কল দিতে লাগলো তটিনীকে। তটিনী কল রিসিভ করে বলল, কি বলবি মা? রূপান্তর এবার রেগে গেল। সে বলল, বউ হতে হলে কোনো ইয়াং ছেলের বউ হব। তোর বাপ আমার বাপের বয়সী হয়, আমি তাকে আঙ্কেল ডাকি, শয়তানের বাচ্চা। তটিনী চটে গিয়ে বলল, তুই কি ইনডিরেক্টলি আমার বাপকে বুড়ো বলতে চাইছিস? তুই জানিস আমার বাপকে এখনো ইয়াং ছেলেদের মতো হ্যান্ডসাম দেখায়? আমার মা যদি বিবাহিত না হতো বা সে অন্য কারো বউ হতো, তো আমি আমার বাপকে দিয়ে অল্প বয়সী মেয়ে পটিয়ে দেখিয়ে দিতাম তোকে। রূপান্তরের তো মাথায় হাত। সে বলল, বলদের বলদ, তোর মায়ের অন্য কারোর সাথে বিয়ে হলে তোর বাপ আর তোর বাপ থাকতো না, অন্য কেউ তোর বাপ হতো। কে কে ঘুমাচ্ছিস মাতাল কোথাকার? তটিনী রেগে আবারও কল কেটে দিল। কিন্তু এবার রূপান্তর আর কল দিল না। তটিনী নিজের কথাগুলো রিপিট করতেই থমকে গেল। শেষ পর্যন্ত সে কিনা মাতালদের মতো আচরণ করলো। তটিনীর ঘুম উড়ে গেল। আজ আর ঘুম আসবে না তার। সে রুদ্রকে একের পর এক কল দিতে শুরু করলো। বেচারা রুদ্র ফোন রিসিভ করে গম্ভীর স্বরে বলল, তোর কি কোনো কাজ নেই? একটা মানুষ এত নিমখারান কিভাবে হতে পারে? সারা দিন তোকে ঘোরালাম, এখন শান্তিতে একটু ঘুমাচ্ছি, সেটাও তোর সহ্য হচ্ছে না? তটিনী চটে গিয়ে বলল, আমি বলেছিলাম ঘুরাতে, নাকি আপনি চার ব্যাটারির মতো ঘুরঘুর করেছেন? আপনাকে বলেছি আমাকে নিয়ে ঘুরতে, যত সব। রুদ্র থমথমে গলায় বলল, হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম, তো কি হয়েছে? আমি যদি ঘোরাতে না নিয়ে যেতাম তো 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 দুটো রাস্তায় হাঁটতি আর এদিক সেদিক তাকাতাকি করতি। তটিনী রেগে গিয়ে বলল, তাকাতাকি করলাম মানে? আপনি কি বোঝাতে চাইছেন রুদ্র ভাই? আমরা কি রাস্তায় ছেলেদের দিকে তাকিয়েছিলাম নাকি? রুদ্র বলল, ছেলেদের দিকে কেন তাকাবি? তোরা তো গরু ছাগলের দিকে তাকাস। তটিনীর কণ্ঠে থমথমে ভাব। আপনি আমার সাথে কখনো কথা বলবেন না রুদ্র ভাই। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর সাথে কথা বলার জন্য মরে যাচ্ছি না। তুই কে যে তোর সাথে আমার কথা বলতে হবে? তটিনীর মন খারাপ হয়ে গেল। সে ফোন কেটে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রুদ্র ভাই মুখের ওপর তাকে ওসব বলতে পারলো? মানুষটা দিন দিন বড্ড নির্দয় হয়ে যাচ্ছে। তটিনী বিষণ্ণ মনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। ঈদের দিনটা ভালো কেটে গেলেও রাতে অমাবস্যা নামলো। এটার কোনো মানে হয়? তটিনীর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। বারান্দায় অন্ধকারে কাউকে বেয়ে উঠতে দেখে তার আবেগ জানালা দিয়ে পালালো। চোর চোর বলে রুম থেকে বড় লাঠি নিয়ে এলো সে। ছায়াটা তটিনীর বারান্দায় ধপ করে লাফ দিল। তটিনী লাফ দিয়ে পেছনে সরে গেল। আবছা থেকে ধীরে ধীরে প্রতিবিম্ব দেখা গেল। রুদ্র কোমরে হাত দেখে হাঁপাতে লাগলো। তটিনী হাতের লাঠির দিকে একবার তো রুদ্রের দিকে একবার তাকাচ্ছে। রুদ্র তটিনীর দিকে আর চোখে তাকিয়ে বলল, সামান্য লাঠি হাতে চোর তাড়াবি তুই? তোকেই তো তাড়িয়ে দিবে। নিজের এখনো অপমান তটিনী মানতে পারলো না। লাঠি দিয়ে রুদ্রের পাছায় বাড়ি মেরে বলল, কিভাবে তাড়াতে হয় দেখাচ্ছি আপনাকে। রুদ্র লাঠি কেড়ে নিল। এত জোরে মারলি, ব্যথা পেলাম না কেন? তটিনী ভ্রু কুঁচকে বলল। কেন? রুদ্র হাতের লাঠি ফেলে দিল। তটিনীর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। চোখে চোখ রেখে বলল, ভালোবাসার মানুষ মারলেও সেটা মিষ্টি লাগে। ও আচ্ছা, তার মানে আপনার লেগেছে। হ্যাঁ, বাট সেটা মিষ্টি হয়ে গেছে সেকেন্ডের গতিতে। তটিনী নিজেকে ছাড়াতে চেষ্টা করলো। রুদ্র আরো পেঁচিয়ে ধরলো, বলল, এত ছাড়াছাড়ি করছিস কেন? তোকে কি আমি কামড়ে দিব নাকি, বেয়াদব? তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আমার সাথে একদমই কথা বলবেন না, বলেছিলাম না? রুদ্রের স্বাভাবিক উত্তর। তোর সাথে কথা বলছে কে?
আমি তো আমার বাগদত্তার সাথে কথা বলছি। তটিনী অবাক হলো, বলল, কে আপনার বাগদত্তা? যার সাথে কথা বলছি। তটিনী বুঝেও না বোঝার ভান করলো, নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বাগদত্তাকে হুটহাট জড়িয়ে ধরতে নেই। বিয়ে করা বউকে ধরুন, ফসকে যাওয়ার চান্স থাকবে না। রুদ্র নিজের মাথা চুলকিয়ে হাসলো, শুধু দূরত্ব বাড়িয়ে বলল, তুমি তো টেনে আনো বারবার। মেয়ে, তুমি সব বুঝো। আমি কাছে আসলেই শুধু না বুঝার ভান করো। অধমের প্রতি মায়া হয় না? তটিনী মুখ বাঁকিয়ে বলল, একদম না। আমি আপনার বাগদত্তা নই রুদ্র ভাই। আপনার আমার মধ্যে কিছু নেই, ভবিষ্যতে হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই। আমি আগে ছোট ছিলাম, কিন্তু এখন বড় হয়েছি, সব কিছুই বুঝি। আপনার মনে আমাকে নিয়ে অনুভূতি রয়েছে, সেটাও বুঝি। আপনি আর সব প্রেমিক পুরুষদের মতো বাগদত্তা বলে স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু সেটা আমার সামনে, বাহিরের কেউ জানতে পারছে না। আর আজকের যুগে ছেলেরা এমন অহরহ কথা বলে থাকে মেয়েদের পটাতে। আমি একদমই সেই মেয়েদের কাতারে পড়ি না। আপনাদের কাছে আমি হয়তো অবুঝ, কিন্তু বয়সের সাথে সাথে আমার বুদ্ধি, বোঝার ক্ষমতা সবই বৃদ্ধি পেয়েছে। আমি আপনজনদের কাছে ছোট বাচ্চা থাকতেই পছন্দ করি। সবার কেয়ার পাবার জন্য আপনজনের কাছে পুরনো তুমিই রয়ে গেছি, কিন্তু বয়সের সাথে সাথে আমারও সব কিছুর চেঞ্জ এসছে। রুদ্র হাত দিয়ে থামিয়ে দিল তটিনীকে। আমি কি তোর কাছে তোর বয়সের সাথে বুঝদার হওয়ার রচনা শুনতে চেয়েছি? না, চাননি, কিন্তু অন্য সব মেয়েদের মতো ভাবছেন। আমি কাজে বিশ্বাসী, কথাতে নই। আপনি আসতে পারেন। রুদ্র নিজের কোমরে দুহাত ভর করে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়ল। ঠিক আছে, তবে তাই হবে। রুদ্র ইরফানের হওয়ার জন্য প্রস্তুতি নে। দেখা গেল সব কিছু প্রস্তুত, কিন্তু তুই প্রস্তুত থাকলি না। রুদ্র তটিনীর রুম ত্যাগ করলো। তটিনীর কেমন যেন শান্তি শান্তি লাগছে। মনে যা ছিল তা বলে দিতে পারার মতো শান্তি হয়তো কিছুতে হয় না, এবং সে সঠিক মানুষের কাছেই তার মনের কথা জ্ঞাপন করেছে। রুদ্র তার কথাগুলোকে পজিটিভলি নিয়েছে, এবং সে জানে সে খুব শীঘ্রই নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছে। রাত 2টোর পর তটিনী ঘুমে তলিয়ে গেল। ঈদের দিনটা আনন্দে কাটলেও রাতটা কিছুটা মন খারাপ ও কিছুটা বেখেয়ালে কেটেছে তার। তটিনীর অগোচরে না ঘুমিয়ে কি থেকে কি করে ফেললো রুদ্র। দুটো বেনি, দুদিকে উস্কো খুস্কো চুল, টি শার্ট ও প্লাজো কুচকে রয়েছে, চোখ ঘুমের কারণে ফুলে আছে। টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করার মধ্যে ঘরে এলেন রোবানাহার ও ঈশানী। চট করে বললেন, রুদ্রকে বিয়ে করবি তো মা? তটিনী বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। দাঁত ব্রাশ করতে করতেই কবুল বলে হয়ে গেল রুদ্রের অর্ধাঙ্গিনী। রুদ্র সত্যিই তটিনীকে গণ্ডির ভিতর আবদ্ধ করে দিল। নিজের কথা রাখলো সে। রুদ্র ও তটিনীর ইসলামিক নিয়মে বিয়ে হয়ে গেল। আইনগত হবে তবে যখন রুদ্র বিদেশ থেকে ফিরে আসবে তখন। সুতরাং তটিনী সিঙ্গেল বাচ্চার মতোই ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে সদ্য বিবাহিত বউ। বিয়ের ব্যাপারটা পরিবারের বাইরে কেউ জানে না। মোট কথা, বিয়েটা শুধুমাত্র একটি হালাল সম্পর্কের জন্য ও মজবুত করতে করা। তটিনীর কথাগুলো পজিটিভভাবে নিলেও রুদ্র বুঝতে পেরেছে তটিনী আজকের যুগের মেয়ে, সুতরাং বিশ্বাস করলেও অন্ধবিশ্বাস করবে না তাকে। রুদ্র চায় তটিনী তাকে অন্ধবিশ্বাস করুক, চিৎকার করে গর্ব করে বলুক, দেখো পৃথিবী, তোমার বুকে কত শত প্রেমিক প্রেমিকা বিশ্বাস করে ঠকে যায়, কিন্তু আমি তাকে অন্ধবিশ্বাস করে ঠকিনি, বরং সে আমাকে জিতিয়ে দিচ্ছে বারবার। প্রতিদিনের মতোই নাস্তার টেবিলে সবাই জড়ো হয়েছে। রোবানাহার ও ঈশানী সবাইকে নাস্তা দিচ্ছেন। তটিনী মুখে নাস্তা নিয়ে রুদ্রের দিকে আর চোখে তাকালো, কিন্তু সে বুঝতে পারলো বিয়ে করে রুদ্রের ভাব বেড়ে গেছে। বিয়ে তো হয়েই গেছে, পাত্তা দিলেও তার আর না দিলেও তার। রুদ্রের ভাবে পানি ঢেলে দিয়ে তটিনী টেবিলের নিচ দিয়ে রুদ্রের পায়ে গুঁতো দিল। রুদ্র কেসে উঠল তৎক্ষণাৎ। ঈশানী পানি এগিয়ে দিলেন। রুদ্র পানি খেয়ে চোখ বড় বড় করে তাকালো। অমনি তটিনী চোখ মেরে চুলে হাত বুলিয়ে ভাব নিয়ে সেই যে নিচের দিকে তাকিয়ে খেতে শুরু করেছে। রুদ্র হাজার ইশারাতেও তাকালো না। ভাবটা কিছুটা এমন যে নাস্তার দিক থেকে চোখ ফেরানো হলে নাস্তা বাবাজি তাকেই খেয়ে ফেলবে। হতাশ হয়ে রুদ্র ইশারা করা বন্ধ করলো।
টেবিলের নিচ দিয়ে পা লাগিয়েও লাভ হলো না বিশেষ। রূপান্তরের মাথায় যেন আস্ত আকাশ ভেঙে পড়েছে। ভিডিও কল থেকে পারছে না মোবাইলের ভেতরে ঢুকে তটিনীর চুল ছিঁড়ে ফেলে। রূপান্তর হা হুতাশ করে বলতে লাগলো, তুই এটা কিভাবে করতে পারি তটিনী? এই ছিল তোর মনে? দেখানো বন্ধুত্ব করেছিস আমার সাথে, বিয়ে করে নিলি জানালি না, বাচ্চা পয়দা করে বসে থাকবি জানতেও পারবো না। হায় খুদা, তুমি কেন আমাকে এই স্বার্থপর দুনিয়ায় পাঠালে? রূপান্তরের আহাজারি মনোযোগ দিয়ে শুনছে তটিনী। তার ভাবনা মতে তার হুট করে বিয়ে হয়েছে, সবাই হা হুতাশ করবে এটাই তো স্বাভাবিক, বরং না করলেই অস্বাভাবিক মনে হতো তার কাছে। সুতরাং সে একদমই হতাশ হচ্ছে না রূপান্তরের হা হুতাশে, এবং রূপান্তরকে বাধাও দিচ্ছে না, বরং উৎসাহ দিয়ে বলছে,